এই আলোচনার জন্য এই উদাহরণটা প্রথমে আলোচনা করলাম রৈখিক এবং এই একটা মডেল রৈখিক হবে যদি অন্তরক সমকরণটা রৈখিক হয়, আর অরৈখিক হবে যদি অন্তরক সমকরণ অরৈখিক। তাহলে এই অন্তরক সমকরণ রৈখিক না অরৈখিক সেটার উপর ডিপেন্ড করে মডেল রৈখিক না অরৈখিক। বলে মডেলটা কি রৈখিক না অরৈখিক। আর সেই যে অন্তরক সমীকরণ করেছো সেকেন্ড ইয়ারে এবং ফোর্থ ইয়ারে পার্শিয়াল অন্তরক সমীকরণ করছো না, সেইটি কনসেপ্ট দিয়ে বলতে হবে অধীন চলকের পাওয়ার অন হইতে হবে। কি অধীন চলকের পাওয়ার 1। এখন অধীন চলক তো n পাওয়ার 1 আছে না? তিনটে বৈশিষ্ট্য আরো আছে। রৈখিক হইতে হলে তো অবশ্যই একটা না। নাম্বার 2, অন্তরক সহগের পাওয়ার 1 হইতে হবে, আছে না? আর অধীন চলক আর অন্তরক সহগ গুণ আকারে থাকবে না। সব মানছে না? কিন্তু যদি এমন হইত পাওয়ার 2 অথবা যদি এখানে আর বাই এন হইত, এইটা হইত অরৈখিক হইত, কারণ এনের পর তোমার মাইনাস ওয়ান হয়ে যাবে। এইটার নাম হলো রৈখিক অরৈখিক বিষয়। বুঝে গেছে তো? এরপরে নাম্বার 2, নির্ণয়ধর্মী এবং সম্ভাবনাধর্মী মডেল। আচ্ছা, এখন এই যে আমাদের এই যে মডেল, এই মডেলে আমরা কাজ করবো। এই মডেল থেকে যে কোনো তথ্য পেতে হলে, মডেল থেকে কোনো ইনফরমেশন যদি চাই, তাহলে আমাদের প্রথম কাজ হলো এই মডেলকে সমাধান করা। এই বইয়ে সারা বইয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাজই হবে মডেল গঠন করে সেইটাকে সমাধান, আর কোনো কাজ নেই। মডেলের সমাধান কাজ একটাই, মডেলের সমাধান। এই মডেল থেকে বিভিন্ন তথ্য বের করা যায়, থেকে বিভিন্ন আমাদের যে যে তথ্য লাগে মডেল থেকে আমরা যা চাই ওই মডেলের থেকে সেই রেজাল্ট আসবে। তো এই অবস্থা থেকে কোন রেজাল্ট আসবে না। কখন আসবে? সমাধান বলতে কি বুঝি তাহলে? মডেলের সমাধান মানে কি? সমাধান মডেলের সমাধান মানে মডেল থেকে ডি আউট করে দেওয়া। কি আউট করে দেওয়া? এই মডেলের একটা ডি আছে না, এই ডিটাকে আউট করতে পারলেই কি হবে? তাহলে মডেলের সমাধান কি? এই ডিটা ভ্যানিশ করতে পারলে যা পাবো এর সমাধান আমরা করবো। আমি একটা সমাধান লিখি, এই মডেলের সমাধান একটা লিখে রাখা, সবাই মনে খুব রাখতে পারে। art n equal to n not আছে d আছে এর ভিতরে। এই রেজাল্ট একটু মুখস্থ রাখতে হবে, এটা আমরা সরাসরি ব্যবহার করবো অনেক জায়গায়। এটাই হলো এই ম্যালথাসের মডেলের সমাধান। তো মডেলের সমাধান মানে কি? মডেলের সমাধান মানে ডি আউট করা। ডি আউট করা কিভাবে করতে হয়, আর সমাধানের ভিতর থেকে আমাদের যেসব চাহিদা প্রশ্ন বলতে পারি বের করা, এই বের করার নামই হলো গাণিতিক মডেলের সমাধান, বা এই কাজই আমাদের করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের এই মডেলটায় যদি কোনো মডেলের স্বাধীন চলকের যে কোনো মানের মাধ্যমে বা পরামিতির মান দিয়ে যদি অধীন চলকের মান, বর্তমান মান নির্ণয় করা সম্ভব হয়, সকল চলকের মান নির্ণয় করা সম্ভব হয়, মানে মডেলের
সকল চলকের মান নির্ণয় করা সম্ভব হয়, সেই মডেলকে নির্ণয়ধর্মী মডেল বলে। আর যে মডেলে সকল চলকের মান নির্ণয় করা সম্ভব না, সেই মডেলকে সম্ভাবনাধর্মী মডেল। এগুলো আমাদের কোনো কাজে লাগবে না, জাস্ট সংজ্ঞার জন্য ক্লিক করে রাখবো। স্থিতিশীল আর গতিশীল মডেল, এরপরে যেটা, এগুলো সব কুইজ কোশ্চেন পড়া লাগবে। কিন্তু স্থিতিশীল মডেল, যে মডেলের চলক এবং পরামিতির মান সময়ের সাথে পরিবর্তন হয় না, এমন মডেল খুব কমই আছে। সময়ের সাথে যে মডেলের অজারাশির মান পরিবর্তন, মনে করো জন্মহার যদি একেবারে সর্বদা সেম থাকে, এটা কি হবে? স্থিতিশীল। সাধারণত হয় জন্মহার পরিবর্তনশীল না। আর যে মডেলের চলকের মান সময়ের সাথে পরিবর্তন হয়, তার নাম সাধারণত সকল মডেল গতিশীল মডেল। এই পয়েন্টটা খুব বেশি লাগবে আমাদের এই 5টা চ্যাপ্টারের ভিতরে। এই 3টা চ্যাপ্টার হলো অবিচ্ছিন্ন মডেল, আর 2টো চ্যাপ্টার হলো বিচ্ছিন্ন মডেল। 2টো চ্যাপ্টার কি? বিচ্ছিন্ন মডেল, আর 3টে চ্যাপ্টার, মোট 5টা চ্যাপ্টার। এই কনসেপ্টটা আমাদের একটু ভালো করে লাগবে। আমরা এই চ্যাপ্টারের নাম কি দিয়েছি? আবার 2 নম্বর চ্যাপ্টার হলো বিচ্ছিন্ন মডেল, 3 নম্বর চ্যাপ্টার আবার অবিচ্ছিন্ন মডেল, 4 নম্বর চ্যাপ্টার আবার বিচ্ছিন্ন মডেল, 5 নম্বর আবার অবিচ্ছিন্ন। তাহলে 3টে অবিচ্ছিন্ন, বিচ্ছিন্নের আমরা 2টি বাদ দেওয়ার চেষ্টা করবো। একটা বাদ তো দেবই, আর চ্যাপ্টার আমরা 3টাও পড়তে পারি, 4টা পড়তে পারি। তো আমাদের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। মেলা আসলে বই ছোট আছে, মোটামুটি বেসিক কনসেপ্ট দিয়ে কিছু আলোচনা করে দিলে নিজেরই করতে পারে। মূল কনসেপ্টটা আমাদের মিলিয়ে হয়ে যাবে। দেরি আছে, পরীক্ষা দেরি আছে রোজার পরে। হ্যাঁ, পড়াবো, সমস্যা নেই। রমজানেও কলেজ টলেজ খোলা থাকতে পারে, যদি খোলা থাকে তার রমজানেও পড়াইতে পারবো, সমস্যা নেই ইনশাল্লাহ। কলেজ আজকে 1 সপ্তাহ খোলা থাকবে না, বেশি 2 সপ্তাহ বছর তো তার এমএলও খোলা থাকবে, ছুটি তারিখে হয়ে দিচ্ছে মনে হচ্ছে না। আচ্ছা, বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন মডেলটা একটু আলোচনা। এইখানে আমরা এই মডেল তৈরি করলে মনে করো টি তো সময়, টি এর মান দিলে এন এর মান পাবো না, টি এর মান দিলে এন এর মান। তাহলে এই মডেল থেকে ঠিক 1 সেকেন্ড পরে জনসংখ্যা কত হবে তাও বের করা যাবে। আবার 100 বছর পরে জনসংখ্যা কত হবে তাও, মানে 100 বছর, 1 সেকেন্ড না, 1 সেকেন্ডের 1 লক্ষ ভাগের 1 ভাগ পরে, মানে ঠিক 1 সেকেন্ডে ভাগ 1 সেকেন্ডের সময় না, তারও কম সময়ে জনসংখ্যা কত হবে বের করা যায়। তাহলে যে মডেল থেকে এরকমভাবে যে কোনো সময়ের জনসংখ্যা নির্ণয় করা যায়, সেটা যত ক্ষুদ্র হোক আর যত, এই মডেলগুলোর নাম হলো অবিচ্ছিন্ন মডেল। মডেলগুলোর নাম কি? যে কোনো সময়ে জনসংখ্যা। আর বিচ্ছিন্ন মডেল হলো একটা নির্দিষ্ট বিরতিতে জনসংখ্যা কত হবে এটা বের করতে পারা, ওর মাঝখানে কত হবে সেটা বের করা সম্ভব না। যেমন আমরা এমন একটা মডেল তৈরি করলাম, 2 নম্বর চ্যাপ্টার গেলে পাবো যে আমরা 6 মাস অন্তর অন্তর জনসংখ্যা কত হবে এটা নির্ণয় করা যাবে। তাহলে এর অর্থ কি? আজকে জনসংখ্যা জানলি 6 মাস পরে কত হবে, কিন্তু আগামীকাল কত হবে সেইটা বের করার ওখানে কোনো পদ্ধতি থাকবে। বা এমন হতে পারে 1 বছর পর পর জনসংখ্যার হিসেবে বিচ্ছিন্ন মানে কি, মাঝে কি গ্যাপ রয়ে গেছে, একটা নির্দিষ্ট বিরতি পর পর, এটার নাম বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন মানে কি, কোনো বিরতি নেই, যে কোনো মুহূর্তে জনসংখ্যা মডেলের থেকে ক্যালকুলেশন করা যাবে। তাহলে গ্যাপ আছে কোনো, যে কোনো মুহূর্তে মানে কি কোনো গ্যাপ আছে, এই নাম হচ্ছে অবিচ্ছিন্ন মডেল। তাহলে মেলতাছে এই মডেলটা কি অবিচ্ছিন্ন মডেল।
এই যে অন্তরক সমীকরণ দিয়ে এইভাবে চিকগুলো তৈরি হবে সব অবিচ্ছিন্ন মডেল। অবিচ্ছিন্ন মডেল সব এই অন্তরক সমীকরণ দিয়ে তৈরি। আর বিচ্ছিন্ন মডেল অন্তরক সমীকরণ দিয়ে তৈরি হয় না। বুঝে আসছে তো? তাহলে আমরা মডেলের প্রকারভেদ আমরা করলাম। এরপরে আছে গাণিতিক মডেলের মূলনীতি, পড়া লাগবে পরীক্ষার জন্য। গাণিতিক মডেলের মূলনীতি। আচ্ছা, মূলনীতি মানে গাণিতিক মডেলের মাধ্যমে কি কি করা যায়, এই বিষয়টার নাম হচ্ছে গাণিতিক মডেলের মূলনীতি। 6টা পয়েন্ট আছে। বাস্তব জীবনের নানাবিধ সমস্যার গাণিতিক ব্যাখ্যা প্রদান করা যায়, বাস্তব সমস্যার গাণিতিক রূপ দেওয়া যায়, যে কথা বলেছি। গাণিতিক মডেল দিয়ে কী করা যায়? বাস্তব সমস্যাকে গাণিতিক, এবং এই মডেল দিয়ে কি করা যায়? বাস্তব সমস্যার বিভিন্ন দিক ব্যাখ্যা করা যায়। 6টা পয়েন্ট আছে, মুখস্থ রাখবা। একটি আদর্শ মানে গাণিতিক মডেল গঠনের ধাপ সমূহ। যে একটা মডেল তৈরি করতে কি কি ধাপ, এখানেও 5টা ধাপ দিয়েছে। প্রথমে কি কি চলক পরামিতি লাগবে সেটা চিহ্নিত করতে হবে না? ম্যাথের মডেল তৈরি করতে গেলে এই 2টা চলক একটা পরামিতি এটা চিহ্নিত করতে হবে। তারপর চলক পরামিতির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, সম্পর্কটা পুরো মডেল। এই যে ধারাবাহিকভাবে আমরা এই পদ্ধতি অনুসরণ করলে আমরা এই মোটা মডেল পেয়ে যাব। এটা হচ্ছে গাণিতিক মডেলের ধাপ। আচ্ছা, এরপরে আর ব্যাখ্যামূলক প্রশ্ন আর লাগবে না। আর একদম 8 নম্বর পৃষ্ঠা শেষে আছে গাণিতিক মডেলের সীমাবদ্ধতা। গাণিতিক মডেলের সীমাবদ্ধতা, গাণিতিক মডেলে যত কম চলক পরামিতি ব্যবহার করা হবে তার সীমাবদ্ধতা তত বেশি। আর সীমাবদ্ধতা দূর যত করতে যাব তত কি আসবে? নতুন নতুন পরামিতি। এই জন্য গাণিতিক মডেলের অনেক সীমাবদ্ধতা থাকে। যেমন এই যে ম্যালথাসের জনসংখ্যা মডেলের অনেক সীমাবদ্ধতা আছে। একটা সীমাবদ্ধতা হলো ম্যালথাসের মডেলে দেখা গেছে টি যদি ইনফিনিটি হয় জনসংখ্যা অসীম হয়ে যায়। আসলে কোন স্থানে জনসংখ্যা অসীম হতে পারে? সম্ভব নয়। জনসংখ্যা মনে করো বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি, প্রত্যেক বছর তো বাড়তেছে, অন্তত 50 লাখ করে তো পারে, বা 20-30 লাখ তো পারে। আচ্ছা, বাড়তে বাড়তে কি বাংলাদেশের জনসংখ্যা 100 কোটি হওয়া সম্ভব? সম্ভব। তাহলে একটা সময় তার ম্যালথাসের মডেল তো সীমিত আছে। ম্যালথাসের মডেল অনুযায়ী যে তাতে দেখা যায় যে সময় অসীম হলে জনসংখ্যা অসীম হয়, কিন্তু বাস্তবে এটা সম্ভব না। এই ত্রুটি দূর করছেন বারাস্ট পরবর্তী মডেল। বারাস্টের মডেলে কি এই সীমাবদ্ধতা দূর হয়েছে। উনি মডেলের ভিতরে নতুন আর একটা পরামিতি কে ঢুকে দিচ্ছে। কি বারাস্টের মডেলে কি পাবো? এইটুকু পাবো, সাথে কি পাবো? একটা কে ঢুকিয়ে দিয়ে উনি দেখা যায় যে টাইম যত পারো জনসংখ্যাটা নির্দিষ্ট সীমার ভিতরে থাকবে। যদি বাংলাদেশের এই ভূমির ক্যাপাসিটি যদি 30 কোটি জনসংখ্যা হয়, 30 কোটি একজনও বাড়তে পারবে না। ওই একজন বাড়লেও মরিয়া মারবে, 30 কোটি দিতে হবে। কীভাবে মারা যাবে? যখন জনসংখ্যা যত বাড়তে থাকবে তখন প্রাকৃতিক দুর্যোগ, অ্যাক্সিডেন্ট, রোগ ব্যাধি এইসবে দেখা যাচ্ছে যে ব্যাপক বাড়বে। যেখানে দেখো যে মুরগির বার্ড ফ্লু রোগ হচ্ছে, যেগুলো বাড়িতে খোলা ঘুরে বেড়াচ্ছে ওগুলোর হচ্ছে না খামারের ভিতরে যেগুলো হচ্ছে না। আবার ম্যাটকাও রোগ হচ্ছে গরুর। এগুলো কি যেখানে খামারের ভিতরে অসংখ্য গরু একসাথে থাকে সেখানে হচ্ছে। কারণ কি? কারণ ওই জায়গাটাতে যে পরিমাণ থাকার কথা তার সাথে অনেক বেশি রাখছে। তাহলে বেশি তো একভাবে তো সেই মারা যাবেই। যদি বাংলাদেশের জনসংখ্যার ক্যাপাসিটি 30 কোটি হয়, একজনও বৃদ্ধি পেতে পারে না 30 কোটি পৌঁছার পরে।
একজন ঢুকাইলে আরেকজন মারাই গিয়ে ওই ব্যালেন্সে থাকবে। বুঝে আসছে কথা? তাহলে আমাদের মডেল কি, গাণিতিক মডেল গঠন করতে বিভিন্নভাবে কি থাকে, সীমাবদ্ধ থাকে। আর সীমাবদ্ধতা দূর করতে গেলে নতুন নতুন পরামিতি ওখানে যুক্ত করে মডেল জটিলতা থাকে। গাণিতিক সীমাবদ্ধতা একটু পরে রাখবা, এগুলো সবই, এগুলো গাণিতিক কোনো কথা নাই, সব ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, তাহলে আমাদের আলোচনা শুরু হবে ভারাস্টের মডেল। ভারাস্টের মডেলের, ভারাস্ট না, ম্যালথাসের মডেল। ম্যালথাস, ম্যালথাসের মডেলের প্রশ্ন। এই ম্যালথাসের মডেলের থেকে যা কিছু থাকতে পারে সব এক প্রশ্নে আলোচনা করা হবে। ওর ভিতর থেকে প্রশ্ন কম, মানে অল্প হতে পারে, পুরোট হতে পারে, আংশিক হতে পারে। আর এই ম্যালথাসের মডেল হলো আমাদের কি, এই বই পড়ার জন্য ভিত্তি। আচ্ছা, তাহলে ম্যালথাসের মডেলের, এই যে বোর্ডে তো দেখাই যাচ্ছে, ম্যালথাসের মডেল হলো এক প্রজাতির অবিচ্ছিন্ন জনসংখ্যা মডেল। ম্যালথাসের মডেলটার চলক হলো দুটো, আর একটা হলো পরামিতি। পরামিতিটা কি নির্দেশ করে? জনসংখ্যা বৃদ্ধির হার নির্দেশ করে। আর চলক দুইটা কি নির্দেশ করে? সেটা সময়, একটা সময়। এখন আমরা এই মডেলকে কিভাবে সমাধান করতে হয় আমরা একটু সমাধান আলোচনা করি, আজকে শেষ করি। লেখো dn বাই dt ইকুয়াল টু আর এই হলো ম্যালথাসের মডেলের অন্তরক সমীকরণ। এখন মডেলের সমাধান করার জন্য আমাদের অন্তরক সমীকরণের সমাধান পদ্ধতি জানলেই হয়ে যাবে। অন্তরক সমীকরণের সমাধানে একটা পদ্ধতি চলক পৃথকীকরণ পদ্ধতি। আর যে ম্যাক্সিমাম মডেলের সমাধানের পদ্ধতি হবে একটা পদ্ধতি, নাম কি? এর অর্থ হলো স্বাধীন চলক অধীন চলকে দুটো ভাগে সেপারেট করে। তাহলে এই যে ফোর্থ ইয়ার পরীক্ষা শেষ করে যে ভাইবা দেওয়া, ভাইবা কিন্তু যে প্রশ্নটা ধরে সারা এই ম্যালথাসের মডেলের সমাধানটা বের করতে পারে। সমাধান করতে বলে, হ্যাঁ সমাধান, এইটা হলো ভাইবের কমন প্রশ্ন। ম্যালথাসের মডেলের সমাধান করতে বলে, ভারাস্টের মডেল লিখতে বলে। ভারাস্টের মডেলে একটা কে আছে না, কে এর কাজ কি তাই বলে। এরপরে সংক্রামক ব্যাধির মডেল আছে, সাইয়ার মডেল। এই বইয়ের উপরে ভাইবা ধরে ম্যাক্সিমাম বেশি শিকারি মডেল লিখতে পারে। এই দুর্ভাগ্যের বিষয় হলো থিওরি প্রক্রিয়া শেষ করার পরে পারা যায় না। ম্যালথাসের মডেল সমাধান করতে বলে 100 জনকে বলে 1-2 জন 98 জনই পারে না। কাজটা কিন্তু সহজ, এই যে তোমরা পড়তেছ পরীক্ষা হয়ে লেখা, ভাইবার সময় দিলে আর মনে করে যে ভাইবার প্রশ্ন উত্তর বুঝি অন্য কিছু। তাহলে আমরা কি করলাম, এবার ইন্টিগ্রেশন করলি সমাধান হয়ে যাবে। একসাথে ইন্টিগ্রেশন হয়ে যাবে। এই কাজটা হলো মডেলের সমাধান। সমাধান করতে গিয়ে নতুন একটা অজানা দুর্ভোগ সিপ চলে আসছে। ঠিক আছে, এই মডেলের সমাধান এইভাবে না কি একটু সরল অবস্থায় রাখা হয়। এই লনটাকে এই যে আকাশ করা e টু দি পাওয়ার লন ইকুয়াল টু e টু দি পাওয়ার rt প্লাস দুই দিকে আমরা বেস ই নিলাম। ঠিক আছে তো? এখন এই আর লন এটা থাকবে এখানে
এখানে e to the power RT into e to the power C দুই ভাগ করলাম সূচক নিয়ে। C যদি দুর্ভোগ হয় e to the power C ও দুর্ভোগ। এই দুর্ভোগটাকে নতুনটা ধরো সাপোজ A e to the power RT। তাহলে মডেলে দুটো চলক একটা পরামিতি ছিল, এখন মডেল সমাধান করার পরে অতিরিক্ত আরেকটা অজানা দুর্ভোগ এ চলে এসেছে। এই মডেল থেকে যদি আমরা জনসংখ্যা বের করতে চাই তাহলে এ রাখা যাবে না, আর এর ভ্যালু আর এর ভ্যালু বের করতে হলে আমাদের যে কোনো স্থানের একটা নির্দিষ্ট সময়ের জনসংখ্যা জানা থাকতে হবে। 10 বছর পরে বাংলাদেশের জনসংখ্যা কত হবে তা বের করতে চাইলে আজকে কত বা 2 বছর আগে কত ছিল বা 10 বছর আগে কত, এই তথ্যটা না জানলে কিন্তু তুমি ভবিষ্যতের কোনো সময়ের জনসংখ্যা জানতে পারবা। তোমার একটা তথ্য লাগবে কি, আজকে না যে কোনো একটা সময়ের জনসংখ্যা জানা থাকতে হবে। কি বোঝা গেছে? এইটাকে বলে আদি জনসংখ্যা। আদি জনসংখ্যা মানে পৃথিবী শুরুতে ছিল এইটা না, আদি বলতে যে কোনো একটা টাইমের জনসংখ্যা, সেটা যদি 2 বছর আগেরটা জানা থাকে ওইটি আদি জনসংখ্যা। যে টাইমের জনসংখ্যাটা আমাদের জানা থাকবে ওই টাইমটাকে জিরো টাইম ধরা হয়, মানে যেখান থেকে স্টার্ট ওই টাইমটাকে কি টাইম ধরা হয়? জিরো টাইম। আজকের যদি জনসংখ্যা আমি জানতে চাই আজকে এই টাইমটি হলো জিরো টাইম। এখান থেকে 6 মাস পরে 1 বছর 5 বছর 10 বছর 20 বছর কথা হবে কোনো ব্যাপার না। তাহলে আমাদের একটা নির্দিষ্ট সময়ের জনসংখ্যা কি থাকতে হবে জানা না থাকলে মডেল থেকে কোনো তথ্য বের করা বুঝে আসছে? তাহলে আমরা ধরি t equal to 0, এটাই কিন্তু আমাদের আদি সময়। এটাই কি সময়? আদি সময়কে সবসময় কি দিয়ে প্রকাশ করে? সময় জনসংখ্যা n equal to আদি সময়ের জনসংখ্যা সাধারণত আদি টাইম জিরো টাইম এর নিচে জিরো দিছি মানে n নট। n নট মানে কি? t equal to 0 সময় জনসংখ্যার পরিমাণ, এর নিচে যে জিরোটা দেওয়া হয়েছে ওই t equal to 0 আদি জনসংখ্যা n। এখন এই মানটা একে বসাই দাও, 1 নম্বরে এই শর্তটা বসাই দাও, n নট equal to a, বুঝতে পেরেছো? তাহলে এক কত পাই n equal to n not to the power। শুরুতে আমি লিখছিলাম না, দেখো খেয়াল মিলিয়ে দেখো তো। এই কাজটা কিন্তু আমরা পারি না, এই কাজটা কিন্তু বাইবেলকে সবাই জিজ্ঞেস করে, এই সমাধানটা বের করে সব স্টুডেন্ট জিজ্ঞেস করে, আমরা যেখানে যাই সেখানে জিজ্ঞেস করি, উঠে হয় না। এই ম্যালথাসের মডেলে ওখান থেকে একবারে লিমিট বসে করা যেত। যাই হোক, আমরা লিমিটের পথে গেলাম না, পরে শিখাবো। ওখানে অঙ্ক করছে বা লিমিট ব্যবহার না করে সব কাজ করা যাবে, এখানে অঙ্ক তো ব্যবহার করেছে। লিমিট তোমাকে একটু জটিল জটিল মনে হবে, হ্যাঁ লিমিট দিয়ে ওখানে ইন্টিগ্রেশন লিমিট দিয়ে